পরনে ছিল না। সেই সময় অনেক পট্ট সারা জীবন এত পড়েনি। রোনা নিতে পারতাম না, মনে হতো ঝুলে যাই, তো দেখলেই হিসকা দিত। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এম নাইম। আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে অথবা মেল করুন আমাদেরই ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পে। পরিচিত হব অতিথির সাথে। আপনার নাম? দীপা। দীপা, বয়স কত? এই মুহূর্তে 29। জন্ম জেলা কোথায়? সিরাজগঞ্জ। আপনি শুরু করেন, কোথা থেকে বলবেন? আমরা 4 ভাই 4 বোন, আমি ফ্যামিলিতে সবার ছোট। সবারই ছোট। জি। বাবা কি করতেন? বাবা ডক্টর ছিলেন, ভিলেজ ডক্টর। ভিলেজ ডক্টর। তো আমার যখন জন্ম হবে, আমি যখন পেটে ছিলাম, আমাকে আমার মা চাচ্ছিলেন না আমার জন্ম হোক, আমাকে নষ্ট করার জন্য অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু হয়নি। তারপরে আমার জন্ম হলো। তো আমি বড় হওয়ার পরে যেটা শুনলাম, মা প্রায়ই আমাকে বলতেন যে তোর জন্মের সময় তোকে চেয়েছিলাম মেরে ফেলবো, তুই যখন তোর জন্ম হয়নি তখনও ট্রাই করতাম, তারপরে জন্মের পরেও ভাবতাম যে অনেক তার জানা একটা কাহিনী আছে যে কার জন্য অনেক বাচ্চা ছিল, তো লাস্টে যে বাচ্চাটা হয়েছে ওটাও মেয়ে। তো মেয়ে হওয়ার পরে ওনাকে ওই বাচ্চাটাকে বারবার গোসল করতে করতে তখনই মেরে ফেলেছিল। তো মা আমাকে প্রায়ই এই কথাটা বলতেন যে আমি এটাও ভেবেছিলাম যে তোর জন্মের পর আমি এরকম করেই তোকে মেরে ফেলবো। তো ছোটবেলা থেকে আমি খুব অবহেলা নিয়ে বড় হয়েছি ফ্যামিলিতে। কেন অবহেলা নিয়ে বড় হয়েছে? অনাকাঙ্ক্ষিত ছিলাম এই জন্য। আপনি 2 ভাই 2 বোন? তারপর যে আমরা 4 ভাই 4 বোন। 8 ভাই বোনের সমস্যা। জি, এবং সবার ছোটও নিয়েছিল। সবার ছোট অনাকাঙ্ক্ষিত ছিলেন, যে কারণে আপনি সবার ছোট, যেহেতু অনাকাঙ্ক্ষিত চাননি, আপনার মা চাইনি আপনি হন, যে কারণে আপনার প্রতি আচরণটা ভালো ছিল না। আচরণটা ভালো ছিল না, কিন্তু আমার বাবা নাকি আমাকে ভালোবাসতেন। তো আমি জন্মানোর পরে আমার বাবার ইনকাম নাকি বেড়ে যায় অনেক। বাবা যে পেশাতে ছিল না, ওটা ইনকামটা বেড়ে যায়, এবং ওই বছর নাকি আমাদের জমিতে অনেক ফসলও বেশি হতে থাকে। তা এই জন্য আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতেন। সন্তান রহমত এটা বলা হয়, ধর্মে আছে। আমার বাবার কাছে আমি বেশি আদর পেতাম, বাবা আমাকে বেশি ভালোবাসতেন। তারপর আমি ছোটবেলা থেকে আমার পা ব্যথা করা, হাত পা ব্যথা করে টনসিল ফুলতো। তো ওই যে বাবার যে ওষুধ ছিল, ওই ব্যথার ওষুধটা আমার মাঝে মাঝে খাইয়ে যেতেন, তখন একটু কম মনে হতো। আবার কয়েকদিন পরে হাঁটতেই পারতাম না, একটু বেশি হাঁটলেই পা ব্যথা করতো, তারপরে হাঁটা ছাড়াও বেশি ব্যথা করতো, এরকম হাত পাও ফুলে যেত, ঘন ঘন টনসিল ফুলতো। তো এটা নিয়ে অনেকদিন আমি অসুস্থ ছিলাম, অনেকদিন ভুগেছি এটাতে। তখনও জানতাম না যে এরকম কোনো অসুখ আছে। তারপরে বাবার ওষুধ খাওয়াতেন আমাকে, তখন তো বাবা 94-এ মারা যান। তারপর আমাদের ওই পয়সাটা মা দেখতেন, গ্রাম্য চিকিৎসক হিসেবে মা ছিলেন। তো মা আমাকে ওষুধ খাওয়াতেন। তারপর একদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে একজন ডক্টরকে দেখানো হলো, উনি বললেন শিশু হাসপাতালে নিয়ে যেতে। তো ওখানে যাওয়ার পরে ব্লাড টেস্ট করা হলো, উনি বললেন যে রিমেটিক ফিভার, এবং ওইটা এমন একটা পর্যায়ে চলে গেছে, জীবাণুর মাত্রাটা এত বেশি যে ডাক্তার বলছেন যে এর আগে কোনো পেশেন্টের শরীরে এতটা জীবাণু পাননি আমার যতটা পেয়েছিলেন। তো ওখানে 5 বছর ট্রিটমেন্ট করা হয়। বয়স কত তখন আপনার? আমার বয়স কত আমার মনে নেই। আপনি স্কুলে পড়তেন ওই সময়টাতে? স্কুলে পড়তাম, বা পড়ার আগে থেকে তো অসুস্থ হয়ে গেছে, তার ওই অবস্থায় আপনার স্কুলে যেতে হয়েছে। তারপর আমি ওখানে ট্রিটমেন্ট করতে থাকি। তো একটা পর্যায়ে এসে এত বেশি পরিমাণ ওষুধ খেতে হতো আমার, কি প্রতিদিন 13-14টা ট্যাবলেট খেতে হতো। আর মাসে 1 মাস পর পর 12 লাখ পাওয়ারের একটা ইনজেকশন ছিল, ওইটা আমার শরীরে পুশ করা হতো, এবং ওই ইনজেকশনটা এত বেশি পাওয়ারফুল ছিল যে 1 মাসে যেই পাশে নিতাম তার পরের মাসে অন্য পাশে নিতে হতো, কোমরে ওইটাই ইউজ করা হতো, পুশ করা হতো। তো এটা যদি পরপর 6 বার এক পাশে পুশ করা হতো, তাহলে এটা ওই সাইডটা পঙ্গু হয়ে যেত, এতটাই পাওয়ারফুল ছিল এটা। তো আমার ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে। তো আমি তো তখন ক্লাস 3 থেকে আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আমাদের গ্রামে মাদ্রাসা ছিল, আমাকে মাদ্রাসায় নেওয়া হলো, ক্লাস 4-এ ভর্তি করে দেওয়া হয়েছিল। তো আমি ধীরে ধীরে পড়তাম, কোনো কিছু মনে রাখতে পারতাম না। এটা কি ওষুধ খাওয়ার জন্য? তবে আমার আপুকে আমার চেয়ে বেশি ভালোবাসতেন, এগুলো চোখে লাগে খুব। আমার মা বলতেন যে আমার যে সন্তানরা আছে তাদের মধ্যে আমি আমার বড় ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর সেজনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এনাদের দুজনকে নাকি মা আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, এরকম বলতেন। তো আমি ওই
অসুস্থ থাকতে আমার মানে ফ্যামিলিতে ছোট হলে ছোটরা সবসময় বেশি সাপোর্ট পায় সব কিছু বেশি বেশি এটা আমি কখনোই পেতাম না। তো মা বলতেন যে তুমি তো হাঁটতে পারো না, তোমাকে বাইরে দেবো কি করে, তোমাকে এই গ্রামের মাদ্রাসাতেই পড়তে হবে। তো পড়তাম, আমি খুব আগ্রহী ছিলাম পড়াশোনাতে, যদিও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার স্কুলে যখন পড়তাম ওই 7, 8, 5 আমার বই ওইভাবে কিনে দেয়া হতো না। আমাকে যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বই কিনে দিবে এভাবে দিত না, মানে আমার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। পরে হচ্ছে আমাদের গ্রামের যে ফ্রেন্ডরা ছিল ওদের কাছ থেকে আমি বই নিয়ে নিয়ে পড়তাম, এবং শর্ত ছিল যে পরীক্ষার দিন ওদেরকে দেখাতে হবে। ওদের কাছ থেকে বই নিয়ে পড়তাম। আমি পরীক্ষার সময় একটা চিটে 3 জন করে বসা হতো, আমি মাঝখানে বসতাম আর 2 জন 2 পাশে বসতো, ওরা আমারটা দেখে দেখে লিখতো। আমি যখন এসএসসি পরীক্ষা দিই 2001 সালে 2টো সাবজেক্টে ফেল করি, আরবিতে এবং অঙ্কতে। ফেল করার পর 2002 সালে আমি আবার 2টো সাবজেক্ট পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে তখন আবার আমি অঙ্কে পাশ করি, আরবিতে ফেল করি। 2002 সাল থেকে একটা নিয়ম চালু ছিল যে কেউ এক সাবজেক্টে ফেল করলে কলেজে ভর্তি সুযোগ পাবে। তো আমাকে কলেজে ভর্তি করে দেওয়া হয় যে ইয়ার লস দিব না, তুমি কলেজে ভর্তি হও। তো কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে একদম 1 বছর ক্লাস করলাম। আমি আবার এসএসসি পরীক্ষা দিলাম, আমি আবারও একটা সাবজেক্টে ফেল করলাম। ফেল করার পরে আমার কলেজে ভর্তিটা বাতিল হয়ে গেল। মানে কয়বার ফেল করলেন পর? 3বার। 3বার ফেল করে মানে এমন ছিল যে আপনি পড়াশোনা করতেছেন দেখে আমি মনে রাখতে পারছি না, আমি খুব পড়তাম, মানে সব সময় হয়তো খুব বসে কোনো কাজ করছি, আমার পাশে বইটা খোলা আছে, আমি পড়ছি, মানে চেষ্টা করছে কিন্তু গিভ আপ করে করে যাচ্ছে, যার মধ্যে প্যারেন্টাল জায়গা করা উচিত। অনেক সময় আমি সুইসাইড করার জন্য ট্রাই করেছি, কেন জানি হয়নি। তারপরে ওই পড়াশোনা চালিয়ে যেতাম। আমার ভাইয়া ভাবি দেশের বাইরে থাকতেন, ভাইয়া ভাবি মাকে চিঠি লিখতেন যে ও যে বেঁচে আছে এই তো অনেক কিছু, ওকে কখনো প্রেশার দিয়েন না, ও যে নিজের ইচ্ছা মতো যতটুকু পড়াশোনা করতে পারবে করবে। আবার রেজাল্টের সময় মা আবার আগারাগি করতেন। তখন আমার সেজ কাকা ছিলেন, আমার কাকা মাকে খুব বোঝাতেন যে দেখেন ও যে আগ্রহ করে পড়াশোনা করে এইতেই অনেক কিছু, ওর তো বেঁচে থাকারই কোনো কথা না। তো এভাবে চলতে থাকে। তারপর 2003 সালে আমি এসএসসিতে আবার ফেল করার পরে মাকে বললাম যে আমি পড়াশোনা করব, তা মাদ্রাসাতে পড়ব না, আমি মাদ্রাসার পড়াটা পারছি না, আরবিটা, তুমি হাই স্কুলে ভর্তি হবো। তো মা বললেন যে হাই স্কুল তো আবার দূরে, তোমাকে বাহিরে যেতে হবে, তুমি তো হাঁটতে পারো না তখনও ঠিক মতো, মানে হাঁটলেই ব্যথা করে। তো তারপরে ওই সময় আমার এক রিলেটিভ একটা হাই স্কুলে জব করেন 2004 সালে। ওই সময় হচ্ছে আমাদের উপজেলাতে যে হাই স্কুল ছিল ওখানে ভর্তির ব্যাপারে আমার আপু কথা বলতে গিয়েছেন। তো ওই ভাইয়া আমাদের বাড়িতে এসেছেন, আসার পরে বলছেন যে আমার স্কুলে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন চলছে। তো আমার নামে একজন স্টুডেন্টের নাম ছিল, বলছেন যে ওই নামে আমি রেজিস্ট্রেশন করেছি, ওকে অন্য স্কুলে দেওয়ার দরকার নাই। তো আমি বললাম যে আপনার স্কুলটা তো বেশি দূরে, আমি ওইখানে যেতে পারবো না, আর আমি ওখানে পড়বো না। ভাইয়া বলেন যে না, তোমার ক্লাস করতে হবে না, তুমি শুধু এসএসসি পরীক্ষাটা দিও। তো বললাম যে ঠিক আছে। তো তখন বইটই নিয়ে বাড়িতে পড়ি। তো আমি তো সারা জীবন মাদ্রাসায় পড়ে এসেছি, ক্লাস 4 থেকে এসএসসি পর্যন্ত। তো তখন মানে বুঝতে পারছিলাম না, অঙ্কটাও জটিল লাগে, ইংলিশটাও জটিল লাগে। 3 মাস কোচিং করলাম। কোচিং করার পরে আমি হাই স্কুল থেকে আবার পরীক্ষা দিই 2005। ওখানে পরীক্ষা দিয়ে আমি আবার অঙ্কে ফেল করি। আচ্ছা, অঙ্কে ফেল করার পরে তারপর প্রাইভেট পড়তাম। 4বার ফেল হলো? 4বার ফেল হলো এসএসসি। 4বার? আমার গ্রামে একজন টিচার ছিলেন, প্রাইমারি স্কুলে টিচার, ওনার কাছে আমাদের ফ্যামিলি সবাই প্রাইভেট পড়তো, আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম অঙ্ক। উনি আমাকে এমনভাবে অঙ্ক করাতেন, আমি কিছু না বুঝলেও ওই মুখস্থ করে ফেলতাম অঙ্ক করতে করতে। তো এভাবে আমি 2006 সালে এসএসসি পাশ করি। আপনি শেষমেশ পাশ করলেন? জি, আমি এসএসসি পাশ করি। এসএসসি পাশ করার পরে মনে হয়নি যে একবার ফেল করি, 2বার ফেল করছি, লেখাপড়া বন্ধ করে দিই? 3বার? না, আমার এটা মনে হতো না। সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করতো, গ্রামের অনেকেই বলতো যে ও জীবনে কোনোদিন পাশ করতে পারবে না, ও যদি কখনো পাশ করে আমার হাতের তালু দিয়ে গাছ বের হবে। একটা জিনিস মনে রাখবেন, এই মেয়েটা যে চেষ্টাটা করছে, এই চেষ্টাটা কারণে সে 5বার পর্যন্ত যেতে পেরেছে, এটাকে যেন আমরা বড় করে দেখি, 1। আর 2 নাম্বার হচ্ছিল যে ও যে উইকনেসে ফেলটা করছে, এই ফেলটার কারণটা হচ্ছিল ও ছোটবেলায় যে বিশাল রকমের একটা অসুখ হয়েছিল, সেই অসুখটা, এবং যার কারণে ওর মেমোরিটা লাস্ট করে না, মানে পড়ছে কিন্তু পড়তে গেলে সারাদিন পড়ছে কিন্তু মনে রাখতে পারে না। ও যেটা বলছিল একটু আগে যে একটা বাক্য পড়ে শেষ মাথা আস্তে আস্তে বাক্যের প্রথমে কি আছে সেটা মনে রাখতে পারে না। যাই হোক, সেখানে আসলে কারোরই কোনো কন্ট্রিবিউশন ছিল না, নট ইভেন ফ্যামিলির।
ও নিজের চেষ্টা 5 বার গিয়েও সে পাশ করেছে। তারপরে তারপর আমার ভাবি বললেন যে তুমি এবার এসএসসি পাশ করলে তুমি কি পড়বা। মার ইচ্ছে ছিল ডিপ্লোমাতে ভর্তি করবে। তা আমরা বললাম যে মা, আমার তো সাহিত্য নিয়ে অনার্স করার ইচ্ছা, আমি যদি ডিপ্লোমা পড়ি আমি অনার্স করতে পারবো না, আমি কলেজে ভর্তি হই। ওই ফার্স্টে ফেল করার পরে যে কলেজে ভর্তি হয়ে আমি কলেজ থেকে বের হয়ে আছি, আমি এসএসসি পাশ করার পরে ওই কলেজে আবার ভর্তি হই। ওকে। ভর্তি হওয়ার পরে ওই কলেজে পড়াশোনা করতাম। আগে যে স্যাররা ছিলেন 2002 সালে, 2006 সালে ওই স্যাররাই আছে। তো অনেকেই তাকিয়ে থাকেন, আমার থাকে কাহিনীটা অনেক স্যারই জানেন। তো ওই কলেজের জন ইংলিশ টিচার ছিলেন, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে এবং অনেক উৎসাহ দিতেন সবকিছুতেই। ওকে। উনি চাইতেন আমি ভালো কিছু করি। আর আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতাম, কবিতা লিখতাম। আর আমি যতবার রেজাল্ট খারাপ করেছি, এসএসসিতে ফেল করেছি, দেখা যেত তখনই আমি একটা না একটা কবিতা লিখতাম যে আমি ফেল করেছি, আমাকে হার মানা যাবে না, আমি যেন আরও ভালো কিছু করছি। সন্তোষকে নিজেই বোঝাতেন। এটা নিয়ে আমি কবিতা লিখতাম। তো আমি যখন 2008 সালে এইচএসসি পাশ করি, আমি অ্যাডমিশন দিই অনার্সে ভর্তির জন্য। তো তারপর আমি যখন ফার্স্ট অ্যাডমিশন দিই তখন আমি অনার্সে চান্স পেয়ে যাই, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে ভর্তি করে না, আমাকে বাইরে রাখবে না, আমাকে অনার্স পড়াবে না। তো তারপর ডিগ্রিতে এনে ভর্তি করে দেওয়া হয় আমাদের বোঝালাতে যে কলেজ আছে ওখানে। তো আমি আমার যে কলেজের যে ইংলিশ স্যার ছিলেন উনি ওইটা নিয়ে খুব মন খারাপ করেন যে তুমি চান্স পেলে কিন্তু তোমার ফ্যামিলি কেমন, তোমাকে ভর্তি করো না। তো আপু পছন্দ করে বিয়ে করেছিলেন। তো আমি যদি বাইরে থাকি, আমি যদি এরকম কিছু করি, এই জন্য সব চাপটা আমার উপর আসতো। আর আমি ছোটোবেলা থেকে খুব চঞ্চল ছিলাম, আমার অনেক ছেলে বন্ধু ছিল, এদের সঙ্গে আমার বড় হওয়া, ওদের সঙ্গে খেলা, রাস্তায় যে ফুটবল খেলতাম, এই অবস্থা। তো তারপর আমাকে ডিগ্রিতে ভর্তি করে দেয়। ভর্তি করার পরে আমাদের তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে ইংলিশ ছিল, আমি তখন ইংলিশ প্রাইভেট পড়তাম। তো এখানে কয়েক মাস প্রাইভেট পড়ার পরে 1 মাস আমি প্রাইভেট না পড়ি 300 টাকা চুরি করি ওখান থেকে। বাসায় বলেছি প্রাইভেট পড়েছি, কিন্তু আমি না পড়ে ওই টাকাটা চুরি করি। ওইটা দিয়ে আমি আবার রিঅ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করে আমি চুরি করে পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে ওইখানেও আবার আমি চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে বাসায় গিয়ে সবাইকে বলি যে আমি আবার চান্স পেয়েছি। তো মা বলছেন যে তুই চান্স পেয়ে সবাইকে বলছিস, তোকে যদি আমি ভর্তি না করি, যদি টাকা না দিই তো তার টাকা পাবি কোথায়? তখন আমি ভাইবা দিয়ে এসেছি ওই কলেজে। ভাইবা দিয়ে সবার মাঝখানে একদিন সময় ছিল, তা ভর্তির জন্য আবার 2900 টাকা লাগবে। মাকে এসে বললাম, মা কিছু দিয়ে আমাকে ভর্তি করবে না, টাকাও দিবে না। তখন আমাদের ফ্যামিলিটা অনেক সৎ ছিল, মানে কোনো অনটন ছিল না, ভাইয়ারা সবাই এস্টাবলিশড, তারপর বিয়ে হয়ে গেছে। তখন আমি শুধু একা আছি ফ্যামিলিতে। তো মা আমাকে টাকা দেবেন না। তারপর আমার কাছে একটা কানের দুল ছিল স্বর্ণের, আমি কিছুদিন আগে একটা বানিয়েছি, ওইটা তখন হয় 2300 টাকা। কিন্তু আমি বিক্রি করতে গিয়ে দেখি ওইটার দাম একজন বলে 1100, একজন বলে 1300। মানে কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারছি না। তো আমার ইন্টার লাইফে ফ্রেন্ড ছিল শিশির, তো ওকে বললাম যে দোস্ত আমি তো টাকা পাচ্ছি না, কী করি, আমি তো এবারও ভর্তি হতে পারবো না। আমার ফ্রেন্ড রাস্তায় যে মানুষের কাছ থেকে টাকা তোলে আমাকে ভর্তি করার জন্য। 2900 টাকার বোঝায় 200 না 300 টাকা কম ছিল। এই মানে অনার্স ভর্তি করার জন্য আপনার ফ্যামিলির সামর্থ্য ছিল না? না, আমার ফ্যামিলি আমাকে ভর্তি করবে না। এই যে আমার আপু মানে সামর্থ্য ছিল কিন্তু আপনাকে দেবে না। তারপর ও আমাকে ফোন করে যে দোস্ত 200-300 টাকা কম আছে, কি করবি? তখন বললাম যে প্রবলেম নেই, ওই কলেজে একজন নেতা ছিলেন যে উনি আমার পরিচিত, ওনাকে বললে হয়তো কাজ হবে। তখন আমি ফোনে কথা বলছি, মা তখন এইটা শুনতে পেয়েছেন। মা শুনে বলছেন যে তুই কার কাছ থেকে টাকা নিচ্ছিস? তো বলতেছে যে তুই ওর কাছ থেকে টাকা নিচ্ছিস, এটা দিবি কিভাবে? আমি বলছি যদি কোন দিন শোধ করতে পারি করব, না হলে আমি করব না। তারপর মা তখন বলছে যে ওর কাছ থেকে টাকা নিতে হবে না, আমি তোকে টাকা দেবো, তবে একটা শর্ত আছে। তো বললাম কি শর্ত? মা বলছেন যে তুই কোনোদিন ভার্সিটিতে ক্লাস করতে পারবি না। কেন চাচ্ছিল না যে আপনি ক্লাসে যান? ওই যে বললাম না, আপু রিলেশন করে বিয়ে করেছিলেন। তো আপনার মায়ের ধারণা ছিল যে আপনি শুধু মায়ের ধারণা না, আমাদের ফ্যামিলির সবার ধারণা ছিল ভার্সিটিতে গেলে প্রেম করবেন। হ্যাঁ, ভার্সিটিতে গেলে প্রেম করবে। আমার আপু অনেক ভদ্র ছিলেন, খুব কম কথা বলতেন, ও কি সবাই খুব বিশ্বাস করতো। আর আমি খুব চঞ্চল ছিলাম, আমাকে কেউ বিশ্বাস করতো না। বললাম যে ঠিক আছে, তুই আমাকে অন্তত ভর্তিটা করে দাও, আমি কোনোদিনও ক্লাস করব না, আমার শুধু একটা ইচ্ছেটা পূরণ হোক যে আমি অনার্সে ভর্তি হয়েছি। তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখন কলেজে যাব, কলেজে যেতে দিবে না, যে সপ্তাহে একদিন যাই, একদিন 100 টাকা দিত, যে ঠিক আছে তুমি যাও। সকালে আমাদের বাড়ি থেকে আমাদের উপজেলাতে যেতে 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় লাগতো, এবং ওখান থেকে একটা বাস যেত আমাদের জেলা শহরে, ওইটা সকাল 7:10।
এবং ওই সকাল 7:10 বাসটা ধরার জন্য আমার বাড়ি থেকে আমাকে ভোর 4:45 বের হতে হতো। আমি রাত 3:30টার দিকে উঠতাম। আমার সেজো ভাবি ছিলেন, ওনার অবদানটা আমি কোনো দিনও শেষ করতে পারবো না। আমার প্রতি যে ওনার অবদান, আমি ওনার কাছে চিরঋণী। তো ভাবি ওই 3:30 উঠে আমার রান্না করতেন, রুটি বানাতেন, সব কিছু করে দিতেন। তো আমি তখন ওই ভোর 4:45টায় বাড়ি থেকে বের হতাম। মানে ক্লাসে যেতাম, 2-1 মিনিট লেট হলে স্যার ক্লাসে ঢুকতে দিতেন না। তো স্যারকে একদিন বললাম, স্যার আমি তো দূর থেকে আসি, আমাকে যদি ক্লাসে না ঢুকতে দেন আমার প্রবলেম হয়ে যাবে। তো এরপর ক্লাসে গেলে স্যার ঢুকতে দিতেন। তো অনার্স ফার্স্ট ইয়ার যখন ফাইনাল এক্সাম, মাকে বললাম যে আসলে এইভাবে তো সম্ভব হচ্ছে না, সবটা একদিন ক্লাস করে আমি তো রেজাল্ট খারাপ করব, আমাকে ওখানে থাকতে দিতে হবে। তো ভাইয়াদের সাথে কথা বললেন, মানে শর্ত একটাই ছিল, ফাইনালি এক্সাম শেষ হলে চলে আসতে হবে 3 মাসের জন্য। আমি ওখানে একটা বাসায় যেয়ে উঠি। ওঠার পরে ওখানে 3 মাস আমার বেড টেড কোনো কিছু কিনতে দিবে না বাসা থেকে, শুধু একটা তোশক নিয়ে যাই, তোশক, বালিশ টালিশ এগুলা। তারপর মাসে আমাকে 1500 টাকা দিত, ওটা দিয়ে চলাটা খুব টাফ হয়ে যেত। তারপরে থাকতাম, দেখা যেত যে একদিন ডাল রান্না করলে ডালটা যদি বেশি টেস্ট হতো, ওইটা তাড়াতাড়ি শেষ হবে, আমি ওইটার মধ্যে পানি ঢেলে দিতাম। তারপর অনেক সময় আমার বাজার করার টাকা থাকতো না, 1 দিন 2 দিন না খেয়ে থাকতাম। মানে রুমমেটরা ভালো ছিল, পাছে রুমের যারা ছিল তারাও ভালো ছিল, ওরা যখন বুঝতে পারতো আমাকে খেতে দিত। আর ফ্লোরিংয়ে করে থাকবো, ওটা ফ্লোরিং করতে দিত না, ওদের বেডে থাকতাম। এভাবে থাকতে থাকতে একদিন বলেই ফেললো যে তোর তো কিছুই নাই, থাকিস আমার বেডে, টেবিল ইউজ করিস, আন্টি তুই আসলে কি। মানে খাওয়া দাওয়ার জন্য অনেক সময় কথা শোনাতো যে তুই তো জীবনে কোনো দিন মাছ কিনিস না, সব সময় শুটকি খাস। অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম কমপ্লিট, তখন বাসা থেকে বলে যে চলে আসো, আর ওখানে থাকতে হবে না। তারপরেও আমি জোর করে থাকি। তারপর আমি এক্সাম হলে বসে আছি, মানে খুব শক্ত করে সব কিছু ধরে আছি যেন কেউ বুঝতে না পারে। তো ওইরকম থাকতে থাকতে খাতা দিয়েছে, আমি কোনো রকম নামটা লিখে সব কিছু ফিল আপ করছি। তারপর আমার কিছু নিয়ে উঠে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ওখানে অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাকে ধরে নিয়ে বাইরে নিয়ে অনেকক্ষণ মাথায় পানি টানি ডালা হয়, ডাক্তার নিয়ে আসার পরে ডাক্তার ওষুধেই বোধহয় ইনজেকশনও দিয়েছিলেন। পরে আমাকে বললেন যে বেডে এক্সামটা দাও। এমনিতে ওই দিনের ওই সাবজেক্টটা অনেক হার্ড ছিল, তারপর অসুস্থ, যদি বেডে দেই তাহলে তারও খারাপ হবে। পরে আমি 4 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার বেশি লিখতেই পারি নাই। তারপরে কোনোভাবে আমি এক্সামটা শেষ করি। এক্সাম শেষ করে যখন বের হই, ওই কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন। তো স্যার আমাকে দেখে বলছেন যে তোমার মানসিক প্রবলেম কবে থেকে। আমি বললাম স্যার আমার তো মানসিক প্রবলেম নেই। স্যার বললেন যে আমি সবই জানি, এই প্রবলেমটা আমারও ছিল। তো উনি ঢাকা মেডিকেল কলেজের এক ডক্টরের অ্যাড্রেস দিলেন। উনি আমাকে বললেন যে কালকে এক্সাম নেই, তুমি ঢাকায় চলে দাও, ওনাকে দেখাও, তোমার যে অবস্থা তোমার আরও খারাপ কিছু হবে। তো আমি ঢাকাতে আসি, ওইখানে ডাক্তার দেখানোর পরে ধীরে ধীরে একটুটাই বেশি হয়ে যায় যে আমি মানে রুমে থাকলে একা থাকতে পারতাম না, যখনই একা হতাম তখনই সুইসাইড করার ইচ্ছে করতো। তারপর আমি ওড়না পড়তে পারতাম না, ওড়না দেখলেই মনে হতো আমি ওড়না নিয়ে ভাসি নেই। যখন আমার ওরকম খারাপ লাগতো, আমার রুমে যত কাপড়, ওড়না জাতীয় যত কিছু আছে আমি নিয়ে পাশের রুমে রেখে আসতাম। ওয়াশরুমে যেতাম, ওয়াশরুমে যে একা থাকতাম, ওই সময়টাও মনে হতো আমি ভাসি নেই। আচ্ছা, ফাঁসি নেওয়ার মোমেন্টটা আপনি ব্যাখ্যা করতে পারেন যে কি মনে হতো? ফাঁসি নিলেই আরাম, এরকম কোনো কিছু? হ্যাঁ, মন হতো যে আমি ফাঁসি নিয়ে ঝুলে পড়ি, তাহলে আমার ভালো লাগবে, হয়তো আমি সবকিছু থেকে মুক্তি পাবো। জীবনের সবচেয়ে ভয়াবহতম, মানে এর পরে আর অনুভূতি হয় না। যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে তারা বুঝতে পারবে। একটা কথা আছে না যে সাপের বেদনা সেই বুঝতে পারে, সাপের দংশন যে করেছে তাছাড়া আসলে বুঝতে পারে। একটা মানুষ যখন মৃত্যুকে সবচেয়ে সেফ মনে করে, একটা মানুষ যখন মনে করে মৃত্যু মানেই শান্তি, তার মানে দুনিয়ার সবচাইতে এক্সট্রিম পেইন তার মধ্যে আছে। নইলে তার জীবনকে ভালোবাসে না। বলেন, সবাই তো তার জীবনটাকে ভালোবাসে। মানে জীবনকে মানে যে কত বেশি ভালোবাসে সেটা যখন মানুষ বাঁচতে পারে না, এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়, তখন বোঝা যায়। আধা ঘন্টা বেশি বেঁচে থাকবে এর জন্য যদি একটা মানুষকে খুন করতে, সেটার জন্য সে রাজি হয়ে যায়। এই হচ্ছে বাঁচার তীব্রতা। তো ওই মানুষটা নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতে যাচ্ছে, তার মানে তার লাইফটা কতটা পেইনফুল। ঠিক একটু ভাবার বিষয়। হ্যাঁ, কারণ আমরা আসলে সমস্যা কি, আমরা আসলে সবাই পাশের মানুষটাকে নিয়ে ভাবি না, এবং ভাবি না বলেই আমাদের জীবনটা অনেক বেশি জটিল। জীবনের সহজ কিছু সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে আশেপাশে মানুষজনকে নিয়ে ভাবা। আপনি যদি আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবেন, তাহলে আপনার যখন দুঃসময় আসবে তখন ওই মানুষগুলো আপনাকে নিয়ে ভাববে।
আর না ভাবলেও আপনি তো হিউম্যান বিইং, তাই না? তা আপনার তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আছে যে দুনিয়াটা তো আসলে এরকম না যে আসলাম, খেলাম, নিজে নিজে ভোগ করলাম, মরে গেলাম, শেষ। ইট ইজ নট লাইফ। এই কারণেই বলছে যে এই ফিলটা খুব জরুরি, কারণ আজকে আপনি যে অবস্থায় আছেন যদি সেটা ভালো অবস্থায় ধরে নেই, কালকে যে আপনি একটা ডিজাস্টার মোমেন্টে থাকবেন না, এই গ্যারেন্টি আপনাকে কে দিচ্ছে? এনার চেয়ে তো হয়তো ভয়াবহ অবস্থায় থাকতে পারেন। এই ফিলিংসটা আসলে খুবই জরুরি। বলেন তারপর কি হলো? তো তারপর আমি ওই দুটো এক্সাম খুব কষ্ট করে শেষ করলাম। আমি জানি যে যেদিন এক্সাম হলে অসুস্থ হয়েছিলাম ওটা আমি ফেল করবো, আমি আশাই মানে পাশ করবো যে এরকম আশা আমার ছিল না। ঢাকাতে যখন ডাক্তার দেখাইতাম ওনা আমাকে থেরাপি নিতে বলতেন, সাইকোথেরাপি, তো এটা নেওয়া হয়নি। তো এখানে যে ডাক্তারটা দেখাতাম ওনা আমাকে এতটাই পাওয়ারফুল ওষুধ দিতেন, ওষুধ খাওয়ার পরে আমি বালিশে মাথা রাখতে পারতাম না। আমার মাথা মনে হতো যে সম্পূর্ণটা পচে গেছে, সারা মাথা একদম নরম। তারপর আমার মুখটুক ফুলে ঠোঁটটা আমার এত দূর পর্যন্ত নেমে এসেছিল, কান ফুল অনেক বড় হয়ে গিয়েছিল। তা আমি 15 দিন আমাকে ওষুধ দিয়েছিল। 15 দিন ওষুধ খাওয়ার পরে আমার মানে চুলগুলো অনেক বড় আর সুন্দর ছিল। 15 দিনে আমার মাথার যত চুল পড়ে গেছে, আমার সারা জীবন কোনোদিন এত চুল পড়েনি। পরে আবারও নাকি প্রতি মাসে দেখাতো, তো 15 দিন 21 দিন মানে ডিপেন্ড করতো। তারপর একদিন ওখানে গিয়েছি, যার পর দেখি ডাক্তার আসেনি, ওনার লেট হবে আসতে। আরেকজন ছিলেন, তো ওনাকে প্রেসক্রিপশন দেখালাম। ওনা আমাকে বলছেন যে আপনি কি আমাকে দিয়ে প্রেসক্রিপশন করাবেন? তো বললাম যে হ্যাঁ আপনি করে দেন। পরে ওনা আমার আগের প্রেসক্রিপশন দেখে বলছে কি যে এই ওষুধগুলো মানুষের যখন মানে মেন্টাল যেটা অসুস্থ তাদের একদম শেষ পর্যায়ে যখন চলে যায় তাদেরকে এই ওষুধগুলো দেওয়া হয়। আর আপনাকে যে ওষুধটা দিয়েছে আপনি বলছেন চুল পড়ে যাচ্ছে, এইটা খেলে মানুষের চোখের ভ্রু পর্যন্ত পড়ে যায়। এইটা ওনার ওষুধ খেলাম, পরে যাকে দেখালাম ওনারটাও খাচ্ছি, মানে একই অবস্থা, কমে না। ওই দেখা যেত যে এমন অবস্থা ছিল যে আমি টিভিতে কোনো কাপলের নাটক দেখতে পারতাম না, পেপারে কোনো কাপলের ছবি দেখতে পারতাম না, রাস্তায় বের হলে কোনো কাপলকে দেখলে আমি অসুস্থ হয়ে যেত, আমার খিঁচুনি ওঠা যেত। তারপর হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো বিয়ে গাড়ি যাচ্ছে বা কোনো বউ সাজে কেউ যাচ্ছে, তাকে দেখলে অসুস্থ হয়ে যেতাম। এর জন্য যখন ওখানে থাকতাম ওই বাসাতে আমি শুক্রবার ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম, আমি শুক্রবারে বের হতাম না। ওই দিন হচ্ছে বিয়ের দিয়ে বেশি থাকতো, বিয়ের গাড়ি সাজালে এটা দেখলে আমি অসুস্থ হয়ে পড়তাম। তারপরে ঢাকা মেডিকেল কলেজে যাকে দেখাতাম ওনাকে অনেক দিন দেখালাম, কিন্তু কোনো ডেভেলপড হলো না। পরে আমি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছি, ওনাকে দেখে আমার অনেকটা ডেভেলপ হয়েছে। আমি এখন জব করছি, ভালো আছি। জবটা কবে হলো আপনার? জবটা হয়েছে আমার 2024 নভেম্বর 15 তারিখে। 24 নভেম্বর 15 তারিখে ঢাকাতেই? জি, একটা প্রাইভেট কোম্পানিতে আছি। কোম্পানিতে বাংলায় পড়েছেন, কিন্তু আপনি কাজ করছেন অন্য ডিফারেন্ট ফিল্ড। জি। তো নিজেই আর্ন করছেন, নিজের সংসার চালাচ্ছেন, নিজের যে সংসার বলতে পারেন ব্যাচেলার লাইফ, বিয়ে শাদী হয়নি এখন পর্যন্ত। জি না। আপনার গল্পটা আপনি কেন বললেন আমাদের? আসলে আমি বললাম এই জন্য যে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তার আত্মবিশ্বাস এবং তার পরিশ্রম থাকতে হবে। যে আমি কিন্তু হার মানিনি, আমি এসএসসিতে 4 বার ফেল করে 5 বার এবার এসএসসি পাস করেছি। আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, এবং যখন অনার্স ফাইনাল পরীক্ষা দিই তখন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। মাস্টার্সে যেও আমার সেম অবস্থা। আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছি, আমি সহ্য করতে পারতাম না। তারপরেও আমি কিন্তু হার মানিনি। আমিও চাই যে আসলে হার না মনে, কেউ যেন হার না মানে। রাইট। হচ্ছে যে সত্যি ধৈর্যশীল ব্যক্তিকে পুরস্কৃত করেন, আমার মনে হয় আমি তার চরম দৃষ্টান্ত। ডেফিনেটলি। আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, রিয়েল হিরোজ আর অলওয়েজ অ্যান হার্ড এন্ড ওয়ার্ল্ড। এই ভদ্রমহিলার কথা কিংবা এইরকম ভদ্রমহিলার মতো যারা আছেন আমাদের সমাজে, তাদের কথা ইতিহাস কখনো লিখবে না। নাটক, মঞ্চ কিংবা আমি যদি বলি সিনেমায় কিংবা ইতিহাসের বইয়ের পাতায়, মোটা বইয়ের পাতায় যাদের নাম স্বরক্ষরে লেখা হয়, তারা অনেক হাই প্রোফাইলের মানুষ, আমাদের জায়গা থেকে অনেক হাই প্রোফাইলের মানুষ। কিন্তু আমরা যারা প্রত্যেকটা মানুষ যারা দেখছেন, যে মানুষটা এখনো বসে আছেন, ইনক্লুডিং মি, আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু স্ট্রাগল আছে, কিছু না কিছু ব্যাপন আছে, যেগুলো কোনো অংশেই তাদের থেকে কম নয়। আপনি মোটিভেশন নিতে পারেন আমাদের দীপার কাছ থেকে, কারণ দীপা হওয়া যায় জীবনে, দীপা হওয়া খুব সহজ।
কিন্তু আপনি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে চান, কিংবা আপনি যদি আরও বড় কোনো ফিগার হতে চান যেটা আপনি ইতিহাসের বই থেকে মোটা মোটা বই থেকে আমি শিখেছেন, তাহলে জীবনটা অনেক দুর্বিষহ হতে যাবে। কারণ দিস ইজ এ ভেরি ইউনিক ফেস। কিন্তু এরকম দীপানুর সমাজে অনেক আছে। আপনি চাইলেই দীপার মতো হতে পারেন। এরকম অনেক অনেক আছে আমাদের সমাজে, যাদেরকে আমি আমার গল্প এনেছি, যারা নিজের জীবনটা যদি শুধু হাল ছেড়ে দিত তাহলে হয়তো পৃথিবী থেকে হারিয়ে যেত, কিন্তু হাল ছাড়েনি। এবং তাদের জায়গাটা থেকে স্বাবলম্বী আসাটা, এটা একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ। এবং এই যুদ্ধ কোনো অংশেই বিশ্বযুদ্ধের চেয়ে কম নয় আমি মনে করি, কারণ নিজেকে উতরে যাওয়ার যুদ্ধ, এটা অনেক বড় যুদ্ধ। থ্যাংক ইউ, অনেক ভালো থাকেন আপনি। এই মানুষগুলোর হাতেই অনেক বেশি ক্ষমতা আসা উচিত, আপনার মতো মানুষের হাতে, কিংবা এই মানুষগুলোর হাতেই অনেক অনেক বেশি টাকা আসা উচিত। কেন বলেছি জানেন? কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার মতো নিজে একজন ভিকটিম আছে, তার কষ্টটা কী। প্রিয় শ্রোতা, আমরা তখন দীপার গল্প শুনছিলাম। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, আমার গল্প এটি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান। এটি নিজুম ক্রিয়েটিভার্স স্টুডিও লিমিটেডের একটি অনুষ্ঠান। তো প্রিয় শ্রোতা, দেখুন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানি। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি, এমএনআই। দেখা হচ্ছে অন্য কোনো এক আমার গল্পে। খোদা হাফেজ।